কম্পিটিটিভ এক্সামস বিসিএস এবং ব্যাংক যে কোনো পরীক্ষা যদি এগিয়ে থাকতে চান ইংলিশে নিউজ পেপার পড়ার এবং নিউজ পেপার অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই। সে দ্বারাকে সামনে রেখে আজকে আরেকটা নিউজ পেপার অ্যানালাইসিস, যে অ্যানালাইসিস থেকে আমি একটা অ্যানালাইসিস কীভাবে করা উচিত, যেভাবে করলে ওয়ার্ড সেন্টেন্সের স্ট্রাকচার, ট্রান্সলেশন, ওয়ার্ড, ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস কীভাবে একসাথে করা যেতে পারে সে বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, আমরা এখন শুরু করব। প্রথমে আমরা দেখব হেডলাইনটা দেখব। এখানে যে হেডলাইনটা বলা হচ্ছে, উই মাস্ট অ্যাডাপ্ট টু চেঞ্জিং রুলস অফ গ্লোবাল ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা সেন্টেন্স যখন অ্যানালাইসিস করা হবে, প্রথম যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওই সেন্টেন্সের ফাইনাইট ভার্বটা খুঁজে বের করা। সর্বদা এটা মাথায় রাখতে হবে। ফাইনাইট ভার্ব যদি আমরা খুঁজে বের করতে পারি, বাকি সবগুলো অটোমেটিকলি বের হয়ে যাবে। এই যে মাস্ট, এটা হচ্ছে যে একটা মডেল ভার্ব। মডেল ভার্বের পরে যেটা আছে অ্যাডাপ্ট, এটা হচ্ছে যে মেইন ভার্ব। মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় সর্বদা। তাহলে এখানে অ্যাডাপ্ট বেস ফর্মই হয়েছে। এটা যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে উই হচ্ছে এখানে সাবজেক্ট। কি বলা হচ্ছে? অ্যাডাপ্ট টু মানে খাফ খাওয়ানো, এটার অর্থই হচ্ছে খাফ খাওয়ানো। অ্যাডাপ্ট টু এটা হচ্ছে যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমাদেরকে অবশ্যই খাইয়ে নিতে হবে, খাফ খাওয়াইতে হবে, ব্যালেন্স করতে হবে। দ্য চেঞ্জ ইন রুলস অফ গ্লোবাল ট্রেড, এই যে ফ্রেজটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এই যে অফটা হচ্ছে যে একটা প্রেপোজিশন। চেঞ্জ ইন রুলস এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। চেঞ্জ ইন হচ্ছে যে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এখানে ভার্ব প্লাস আইএনজি রুলকে মডিফাই করেছে। এটা হচ্ছে যে একটা প্রেজেন্ট পার্টিসিপল, রুলস হচ্ছে যে একটা নাউন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক অনুরূপভাবে এখানেও গ্লোবালটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, গ্লোভ থেকে গ্লোবাল। ট্রেড হচ্ছে যে এখানে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ। প্রেপোজিশনের অফ এর আগে এবং পরে নাউন বা নাউন ফ্রেজ হয়। আবার ফুলটা মিলে এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। অর্থটা হচ্ছে বৈশ্বিক বাণিজ্যের যে নিয়মগুলা, পরিবর্তনশীল নিয়মগুলা অ্যান্ড ডেভেলপমেন্ট, উন্নয়নের নিয়মগুলা, এগুলোর সাথে আমাদেরকে অবশ্যই খাপ খেয়ে নিতে হবে। এখন আমি যদি দেখি এই সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব, চেঞ্জ ইন এটা একটা নন ফাইনাইট ভার্ব, এবং তাহলে একটা সেন্টেন্সে কয়টা নন ফাইনাইট ভার্ব আছে সেটা কখনো মুখ্য বিষয় না। একটা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কয়টা ফাইনাইট ভার্ব আছে, সেটার উপর ডিপেন্ড করে এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কয়টা ক্লোজ আছে। এখানে যেহেতু ফাইনাইট ভার্ব একটাই আছে, একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যদি থাকে, এটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই অংশটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স। আবার ওয়ার্ড ফরমেশনের দিকে যদি আমি বিবেচনা করি, এই যে এটা হচ্ছে একটা নাউন, এটা ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট হয়েছে। আর গ্লোবাল এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে যে গ্লোভ থেকে গ্লোবাল হয়েছে, নাউন থেকে অ্যাডজেক্টিভ ফর্ম করা হয়েছে। এভাবে আমি হেডলাইনটা যেভাবে বিশ্লেষণ করেছি, প্রত্যেকটা স্টেপ আমরা এভাবে বিশ্লেষণ করে জানার চেষ্টা করব। এরপরে যেটা বলা হচ্ছে, দ্য গ্লোবাল ট্রেডিং সিস্টেম হ্যাজ বিন এক্সপেরিয়েন্সিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই যে এটা হচ্ছে যে মেইন ভার্ব, এটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব বলতেই আমরা বুঝি সেটা হচ্ছে যে একটা ফাইনাইট ভার্ব। দ্য গ্লোবাল ট্রেডিং সিস্টেম হচ্ছে যে সাবজেক্ট। সাবজেক্ট যখন একের অধিক ওয়ার্ড হয় তখন এটাকে আমরা বলবো এটা হচ্ছে যে একটি নাউন ফ্রেজ। বলতে পারি এটা হচ্ছে যে একটি নাউন ফ্রেজ। এটি হচ্ছে একটি নাউন ফ্রেজ। সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন, উল্লেখযোগ্য পরিবর্তন, অ্যাডজেক্টিভ। ট্রান্সফর্ম থেকে ট্রান্সফরমেশন, পরিবর্তন। সিন্স দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যে যখন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়াজ ক্রিয়েটেড, সৃষ্টি হয়েছিল, ফেসিপন্স অবজেক্টকে, যেমন কি সৃষ্টি হয়েছিল, WTO সৃষ্টি হয়েছিল, অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, ভার্বের ফি ফর্ম করা হয়েছে, এর আগে একটা অক্সিলিয়ারি ভার্ব। এটা হচ্ছে যে একটা ফেসিপের স্ট্রাকচার এই 1995 সালে, যেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে সেন্টেন্সটা যদি আমরা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে এই যে
এটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব যুক্ত একটা অংশ ক্লজ, এটা একটা ক্লজ, এবং এটা আরেকটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ, দুইটা ক্লজ যেহেতু আছে সেহেতু অবশ্যই একটা কনজাংশন থাকবে। সিন্স এখানে তাহলে এটা একটা কনজাংশন, এবং সিন্স হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় তাহলে দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এরপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অর্থটা কি বোঝাচ্ছে সেই অনুসারে আমরা ক্লজটা আইডেন্টিফাই করি। যে বৈশ্বিক বাণিজ্যর পদ্ধতি উল্লেখযোগ্য হারে পরিবর্তন হয়েছে যখন থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালে সৃষ্টি হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে এটা যখন থেকে সময় বোঝাচ্ছে। সো দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পরবর্তী এই ক্লজটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যখন কোনো ক্লজ দ্বারা সময় বোঝাবে সেটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন এটা তাহলে কি বলতে পারি, কোন সেন্টেন্স বলতে পারি? এটা নিঃসন্দেহে আমরা বলবো যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? আগে বলেছি সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, আবার এখানেই হবে একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। দ্য রুল বেসড ট্রেড ফ্রেমওয়ার্ক অ্যান্ড এক্সপেক্ট ওরিয়েন্টেড গ্রোথ মডেল। দ্য রুল বেসড ট্রেড ফ্রেমওয়ার্ক যেটা নিয়মভিত্তিক ব্যবসায়ের যে কাঠামো, অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড গ্রোথ মডেল যে রপ্তানি নির্ভর, রপ্তানি চালিত বৃদ্ধির যে মডেল, দ্যাট ডিফাইন ডব্লিউটিও এই সংস্থাকে সংজ্ঞায়িত করেছিল, এই সংস্থার যুগটাকে ওয়ার সুইটেড ফর আ ওয়ার্ল্ড, এটা বিশ্বের জন্য খুব সবচেয়ে এই সংস্থাকে এমনভাবে সংজ্ঞায়িত করেছিল এই কাঠামোটা ভিত্তি করে যেটা বিশ্বের জন্য খুবই সুইটেড, উপযুক্ত। ইন হুইচ যেটার মধ্যে ট্রেড লিবারালাইজেশন যেটা ব্যবসায়ের যেটা উদারীকরণ, গ্লোবাল ভ্যালু চেইন বৈশ্বিক যেটা মূল্য যে চেইন ভ্যালু, অ্যান্ড ইকোনমিক এফিসিয়েন্সি অর্থনৈতিক যে পর্যাপ্ততা, ফুয়েল গ্রোথ যেটাকে প্রবৃদ্ধিকে বাড়াইতে পারে। ফুয়েলড, এই যে ফুয়েল মানে আমরা জানি ইন্ধন দেওয়া, জ্বালানি, কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ বৈশ্বিক এই বাণিজ্য সংস্থা এটা হওয়ার কারণে ট্রেড লিবারালাইজেশন হয়েছে, ব্যবসায়ের একটা উদারীকরণ হয়েছে, গ্লোবাল যে ভ্যালু চেইন সেটা অনেক বেশি হয়েছে, অর্থনৈতিক যে পর্যাপ্ততা সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এই সমস্ত সুবিধাগুলোর কারণে প্রত্যেকটা রাষ্ট্রের প্রবৃদ্ধি অনেক বেশি এগিয়ে গিয়েছে। অর্থাৎ জ্বালানির মতো জ্বালানি যেভাবে ধাউ ধাউ করে জ্বলে ঠিক এভাবে বৃদ্ধিটা হয়েছে। এটা একটা ম্যাটাফোরিক্যাল কথা। এই ফুয়েল এটা হচ্ছে একটা ম্যাটাফোরের অর্থ প্রকাশ করে। এখন সেন্টেন্সটাকে যদি আমরা গ্রামেটিক্যালি যদি বিশ্লেষণ করি, যেটা আমাদের দেখায় এখানে প্রথম যেটা দ্যাট, এই যে দ্যাট এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। কেন? দ্যাটের পরে এটা একটা ক্লজ আছে যেটা অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন দিয়ে যেটা শুরু হয় সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট ডিফাইন এটা হচ্ছে যে দ্যাট ডিফাইন দ্য ডব্লিউটিও, এই যে এটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ। কেন রিলেটিভ ক্লজ? দ্যাট এটা রিলেটিভ প্রোনাউন। কেন রিলেটিভ প্রোনাউন? দ্যাট হচ্ছে অ্যাকচুয়ালি দ্য রুল বেসড ট্রেড ফ্রেমওয়ার্ক এক্সপোর্ট ওরিয়েন্টেড এটাকে মডিফাই করেছে। অর্থাৎ দ্যাট বলতে এটাকে নির্দেশ করে যে কনজাংশন যা বা যে প্রোনাউন যে নাউন বা নাউন ফ্রেজকে নির্দেশ করে সেটা যদি পাশাপাশি হয় সেটা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন দিয়ে যেটা শুরু হবে সেটা রিলেটিভ ক্লজ। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা যদি আমরা বিষয় দেখি, আমি যদি মুছে স্পষ্ট করে দেখাই, রিলেটিভ ক্লজ চেনার জন্য আরেকটা বিষয় অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে এটা যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজের আগে অবশ্যই একটি নাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে। তাহলে এখানে দ্য রুল বেসড ট্রেড ফ্রেমওয়ার্ক অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড গ্রোথ এটা হচ্ছে এটাও একটা নাউন ফ্রেজকে মডিফাই করে। এখন আমি যদি এই যে দ্যাট এটাকে যদি কনজাংশনটাকে রিলেটিভ ক্লজের রিলেটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ ক্লজের কনজাংশনটাকে বাদ দিই,
এই ফাইনাইট ভার্বকে যদি নন ফাইনাইট ভার্ব করে ফেলি তখন এটাকে বলবো আমরা রিডিউস ক্লজ, মানে রিডিউস কনজাংশন। তখন এই ক্লজ রিডিউস রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এটা ফ্রেজে রূপান্তর হয়ে যাবে। এরপরে যে এটা যেহেতু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে রিলেটিভ ক্লজ, আর সুইটেড ফর ওয়ার্ল্ড এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এখানে আরেকটা ফাইনাইট ভার্ব, তাহলে দুইটা ক্লজ। হুইচ আরেকটা হচ্ছে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই যে এখানে ফুয়েলড হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব এবং এটা আরেকটা হচ্ছে দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা এটা একটা এবং একটা প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে দ্য আর একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। এবং এখান থেকে আরেকটা গ্রামেটিক্যাল স্ট্রাকচার পাচ্ছে, সেটা কি ট্রেড। যেমন এটা যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট হচ্ছে একদম এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। সাবজেক্ট যখন একের অধিক ওয়ার্ড হয় তখন ফ্রেজ, এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। এখানে একটা স্ট্রাকচার ট্রেড লিবারালাইজেশন, নাউন ট্রেড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আবার গ্লোবাল ভ্যালু চেইন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ইকোনমিক এফিসিয়েন্সি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্রত্যেকটা নাউন ফ্রেজের স্ট্রাকচার। তাহলে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার। তাহলে একটা বাক্যকে বড় করার জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটি গ্রামেটিক্যাল ফাংশন হচ্ছে যে প্যারালাল স্ট্রাকচার। আমরা অনেকগুলো ইনফরমেশনকে এভাবে কমা দিয়ে লিখতে পারি, তবে লেখার জন্য আমাদের একটা বাক্যের সমান্তরাল, গ্রামারের সমান্তরাল আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এখানে আমি যে ফ্রেজ লিখব পরবর্তীগুলো সবগুলো সেম ফ্রেজ আমাকে ব্যালেন্স করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে অনেকগুলো গ্রামেটিক্যাল ফাংশন আমি বের করার চেষ্টা করেছি। এরপরে যেটা বলা হচ্ছে পরবর্তী অংশটা যদি দেখি, ইন টুডেস ওয়ার্ল্ড, আজকের পৃথিবীতে বাক্যের শুরুতে যখন কোনো ফ্রেজ কোনো ওয়ার্ড দিয়ে যদি কমা হয় বুঝে নিতে হবে এটা অ্যাডভার্বিয়াল বা প্রেপোজিশনাল ফ্রেজ। কোথায় এটা হয়ার দ্বারা প্রশ্ন করা হচ্ছে, তাই এটা হচ্ছে বাক্যের শুরুতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখান থেকে আমরা শিখেছি যে বাক্যের শুরুতে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। ইন টুডেস ওয়ার্ল্ড এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হাউএভার যাই হোক একটা কানেক্টরস, অ্যাডভার্বিয়াল কানেক্টরস। থ্রেড ইজ, এই যে এতক্ষণ পরে আমরা সাবজেক্ট পেয়েছি, তাই বলে এই নয় যে এখানে যেমন বাক্যের শুরুতে সাবজেক্ট পেয়ে গিয়েছি, শুরুতে কোনো কিছু নাই, তাই বলে এখানে কিন্তু পাই নাই। থ্রেড হচ্ছে যে এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের আগে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব যদি থাকে সেটা এক্সট্রা হিসেবে কমা দিয়ে আলাদা করে রাখতে হবে। এটাও বাক্যের শুরুতে হতে পারে। ট্রেড ইজ ইনক্রিজিংলি অ্যাডভার্ব, ক্রমবর্ধমান হারে, ইনফ্লুয়েন্স প্রভাবিত হয়, ট্রেড ইনফ্লুয়েন্স প্রভাবিত হয়, অন্যর মাধ্যমে প্রভাবিত হয়। আবার প্যাসিভ, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, ভার্বের ফিফি ফ্রম হচ্ছে প্যাসিভের মেইন বৈশিষ্ট্য, ফিফি ফ্রম থাকতে হবে। এই যে অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা প্যাসিভ বাই যে পলিটিক্যাল ডিভিশনস, যে ভূরাজনৈতিক বিভাজনের মাধ্যমে প্রভাবিত হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি। আবার একটা প্যারালাল স্ট্রাকচার পাচ্ছি প্রত্যেকটা নাউন ফ্রেজ, খেয়াল করবেন। আবার হচ্ছে আমরা যে শিল্পের যে পলিসি নিয়মগুলোর মাধ্যমে, ট্যারিফ অ্যান্ড ট্রেড ডিসপিউট, শুল্ক এবং ব্যবসা বাণিজ্যের যে বিতর্কের মাধ্যমে প্রভাবিত হচ্ছে, ক্লাইমেট রেগুলেশনস, জলবায়ুর বিভিন্ন ধরনের যে নিয়ম পন্থা যে স্বাভাবিক, এই সমস্ত এগুলোর মাধ্যমে, ডিজিটাল অ্যাডভান্সেস, প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে, অ্যান্ড সিকিউরিটি কনসার্ন এবং নিরাপত্তা উদ্বেগের এই সমস্ত এগুলোর মাধ্যমে প্রভাবিত হচ্ছে। এই যে সেন্টেন্সটা শুরু হয়েছে এখান থেকেই শেষ। প্রথমে যেটা দেখব, এই যে এখান থেকে জিও পলিটিক্যাল ডিভিশন থেকে এখান থেকে একদম এতটুক পর্যন্ত, এটা এমন একটি ফ্রেজ, এটা ফুলটা একটা নাউন ফ্রেজ। কেন? এর আগে একটা প্রেপোজিশন আছে এবং একটা প্যারালাল স্ট্রাকচারের অংশ। আলাদা করে বিবেচনা করলে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ এবং নাউন ফ্রেজ। এই যে এটাও একটা নাউন ফ্রেজ, এটাও একটা নাউন ফ্রেজ। আবার সেন্টেন্সটা বিশাল হওয়া সত্ত্বেও দেখেন
এই যে প্যারালাল স্ট্রাকচারের মধ্যে বিশাল একটা অংশকে অনেকগুলো কমপ্লেক্স কম্পাউন্ড অনেকগুলো সিম্পলকে আমি একটা সিম্পলে রূপান্তর করতে পারি। প্রত্যেকটা ক্লজকে আমি যদি ফ্রেজ করি, অনেকগুলো ক্লজকে প্রত্যেকটা ফ্রেজে রূপান্তর করে প্যারালাল স্ট্রাকচারের নিয়ম অনুসারে একই রকম ফ্রেজে একসাথে করে ফেলতে পারি। এই যে প্যারালাল স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্সটা ছোটো হচ্ছে, তথ্যবহুলও হচ্ছে। বাট বিশাল সেন্টেন্স হওয়া সত্ত্বেও একটা মাত্র ফাইনাইট ভার্ব সাবজেক্ট, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। একটা সেন্টেন্স কত বড় হচ্ছে এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে সেন্টেন্সটার মধ্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে। যতটা ফাইনাইট ভার্ব ততটা ক্লজ, যতটা ক্লজ ততটা ক্লজের উপর ভিত্তি করে সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। এই বিষয়গুলো শুধু আমাদের একটা রিডিং জন্য আমরা পড়তে যাব, রিডিং অ্যানালাইসিস, শুধু এটার জন্য আমরা রাইটিং লিখতে গেলে বিষয়গুলো বিবেচনা করতে হবে, ট্রান্সলেশন করতে গেলেও বিষয়গুলো বিবেচনা করতে হবে, বা রিডিং কম্প্রিহেনশনটা বোঝার জন্য কিন্তু আমাদের এই মেকানিজমগুলো জানতে হবে। এরপর যদি দেখি, দ্য মেইন চ্যালেঞ্জ ইজ নট জাস্ট টু রিফর্ম। এই যে নট এখানে কিন্তু বাট, আধুনিক গ্রামারে কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে দ্য নট অনলি, এরপরে হচ্ছে দে বাট অলসো, নট অনলি বাট অলসো, দুইটা, এই দুইটাই হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। নট অনলির পরও যে না একটা ওয়ার্ড হলে না যে পার্টস অফ স্পিচ, এখানেও সে পার্টস অফ স্পিচ, ফ্রেজ হলো এখানে যে ফ্রেজ, পরেও কিন্তু সেম ফ্রেজ। তবে আধুনিক গ্রামারে সেটা কিন্তু আবার শুধু নট বাদ দিয়ে হতে পারে, অনলিটা বাদ দিতে পারে। ঠিক এরকমই হয়েছে। এই যে দেখেন নট আর এখানে হচ্ছে দ্য বাট। আমি যদি একদম এগুলো মুছে দিয়ে স্পষ্ট করে যদি দেখাই, এই যে এখানে হচ্ছে দ্য নট, এখানে হচ্ছে দ্য বাট, তাহলে দেখেন বাটের ফর ইনফিনিটিভ ফ্রেজ এবং নটের ফরও কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ, প্যারালাল স্ট্রাকচার। এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ইস কিন্তু অক্সিলিয়ারি ভার্ব না, ইসের পরে কোনো মেইন ভার্ব নাই, যদি ইস নিজে মেইন ভার্ব। এবং এটাকে কন্টিনিউয়াসও বলা যাবে না, যদি ইসের পরে বা প্লাস আইনজি থাকতো তাহলে কন্টিনিউয়াস। ইস যখন নিজে মেইন ভার্ব তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট হচ্ছে দ্য মেইন চ্যালেঞ্জ, নাউন ফ্রেজ। তার প্রধান যে ঝুঁকি, চ্যালেঞ্জ, অনিশ্চয়তা, ইজ নট জাস্ট টু রিফর্ম দ্য WTO, শুধু বিশ্ব বাণিজ্য সংস্থাকে সংস্কার করা নয়, আরও নট অনলি বাট অলসো মানে এটা নয় সেটাও, উভয়কে বোঝাতে। বাট টু রিডিজাইন, ডিজাইন মানে যেটা নকশা করা, পুনরায় নতুন করে কিন্তু এটা তৈরি করা। আর রি মানে হচ্ছে তো পুনরায়, রি হচ্ছে তো একটা প্রিফিক্স, কোনো কিছুকে পুনরায় গঠন করতে, পুনরায় বোঝাতে রি ব্যবহার করা হবে, অর্থাৎ রিডিজাইন মানে পুনরায় ডিজাইন করা। দ্য ট্রেডিং সিস্টেম, যে বাণিজ্যের পদ্ধতিগুলো নিয়মকানুনগুলোকে আবার নতুন করে রিডিজাইন করতে হবে। টু ফস্টার, আরেকটা ইনফিনিটিভ, ডেভেলপমেন্ট, যে ফস্টার মানে আমরা জানি সচরাচর লালন করা, কোনো কিছুকে গ্রো করা, তবে এখানে ফস্টার ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে মুভ করা, যে অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এমিট, এটা একটা প্রেপোজিশন, মধ্যে। আর র্যাপিডলি, ইভলভিং মানে হচ্ছে তো প্রসার, এটা একটা নন ফাইনাইট ভার্ব, খুব দ্রুত প্রসার করতে হবে। গ্লোবাল ল্যান্ডস্কেপ, বৈশ্বিক বাণিজ্য, এই যে বিষয়গুলোকে আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য এই সংস্থাকে শুধু সংস্কার করা নয়, এটার পদ্ধতিগুলোকে নতুন করে আবার কী করতে হবে, ডিজাইন করতে হবে, নকশা করতে হবে। এটাও একটা সিম্পল সেন্টেন্স। এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছি, আর এখানে এটা হচ্ছে একটা কি, সাবজেক্ট। টুডে, এটা একটা অ্যাডভার্ব। কম্পিটিটিভনেস ইজ ইনক্রিজিংলি শেপড, যে প্রতিযোগিতামূলক ক্রমবর্ধমান হারে যে গঠন হচ্ছে। এই অংশটা যদি আমরা গ্রামেটিক্যাল অ্যানালাইসিস করি, এটা একটা প্যাসিভ অংশ। কম্পিটিটিভনেস যে শেপ হয়, গঠন হয়, মানুষের মাধ্যমে তো হয়। মানুষ যে কম্পিটিটিভনেস গঠন করে, তাহলে কি গঠন করে, কম্পিটিটিভনেস। অবজেক্টকে এখানে সাবজেক্ট করা হয়েছে, অবজেক্টকে সাবজেক্ট করা হলে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আনা হলে, মেইন ভার্বের ফিফি ফর্ম হলে সেটা হচ্ছে যে প্যাসিভ। এটা হচ্ছে যে একটা প্যাসিভের বৈশিষ্ট্য। বাক্য লিখতে গেলে
ফোকাস রাইটিং এবং ফ্রি হ্যান্ড রাইটিং ট্রান্সলেশনের জন্য ফেসিভ অংশটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ফেসিভের বৈশিষ্ট্যটা মাস্ট রাখতে হবে। ফেসিভের মেইন বৈশিষ্ট্য হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্বের ফিফি ফর্ম এবং অবজেক্টকে সাবজেক্ট করা হবে নিষ্ক্রিয়ভাবে ক্রিয়াটাকে। আবার এখানে আরেকটা গ্রামেটিক্যাল অ্যানালাইসিস হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব ইনক্রিজিংলি। এই শব্দটা ইনক্রিজ মানে বৃদ্ধি করা, ইনক্রিজিং অ্যাজেক্টিভ, আবার অ্যাজেক্টিভের পর এলওয়া যুক্ত করে অ্যাডভার্ব হয়েছে ইনক্রিজিংলি, এভাবে গঠন করা হয়েছে। এটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব আর কম্পিটিটিভনেস হচ্ছে দ্য সাবজেক্ট। এখন বাক্যের শুরুতে এটা আসে বিধে আমি বলতে পারবো না যে এটা কিন্তু সাবজেক্ট, যদিও বাক্যের শুরুতে সাবজেক্ট হয়। সাবজেক্টের আগে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজও হতে পারে। এই বাক্যের সাবজেক্টের আগে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ চলে, সেটা লিখে অবশ্যই কমা ইউজ করতে হবে সাবজেক্ট থেকে আলাদা করে দেখানোর জন্য। আচ্ছা যাই হোক, যে গঠন হচ্ছে কম্পিটিটিভনেস কীভাবে গঠন হচ্ছে, কেন প্রতিযোগিতা কীভাবে হচ্ছে, বাই দ্বারা সচরাচর বাই যখন হাও দ্বারা প্রশ্ন করলে হয়, এবং বাই অংশযুক্ত ফ্রেজটাকে যদি আমি যখন প্রিন্সিপাল ক্লোজ করব, সাবঅর্ডিনেট ক্লোজ করব, তখন ইফের মাধ্যমে হয়। কন্ডিশনাল অংশটাকে কিন্তু বোঝাই সচরাচর। কীভাবে প্রতিযোগিতা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসিস, যে শিল্পের নিয়মগুলোর মাধ্যমে, টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিস, প্রযুক্তিগত সক্ষমতা, ক্লাইমেট রিলেটেড রেগুলেশনস, জলবায়ুর বিভিন্ন যে বিষয়গুলো, ডিজিটাল ট্রান্সফরমেশন, প্রত্যেকটা কিছু হচ্ছে দেখি আধুনিকায়ন রূপান্তরণ মানে ডিজিটালকরণ, অ্যান্ড সাপ্লাই চেইনস, যে সাপ্লাই চেইনের পণ্যের সাপ্লাই চেইনের যে স্থিতিস্থাপকতা, রেজিলিয়েন্স, নট জাস্ট ট্যারিফস অ্যালোন, শুধু কিন্তু শুল্ক দিয়ে নয়। তার মানে এই কথাটার অর্থ হচ্ছে, বাক্যটা যদি ফুল ট্রান্সলেশন করি সেটা হচ্ছে আজকে যে প্রতিযোগিতা হচ্ছে শুধু শুল্ক দিয়ে নয়। অ্যালোন মানে কি, কোনো কিছু মানে নয়, অনলি অর্থে এখানে অ্যালোন ইউজ করা হয়েছে। শুধু শুল্ক দিয়ে, ট্যারিফ দিয়ে কিন্তু কি প্রতিযোগিতা হচ্ছে না। প্রতিযোগিতা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, প্রযুক্তিগত সক্ষমতা, ডিজিটাল রূপান্তরণ, সাপ্লাই চেইনের যে স্থিতিস্থাপকতা, এই সমস্ত এগুলোর মাধ্যমে হচ্ছে যে প্রতিযোগিতা গঠন হচ্ছে আজকের এই বাণিজ্যিক পৃথিবীতে, এটাই বোঝানো হচ্ছে। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামেটিক্যাল স্ট্রাকচার পাই, সেটা হচ্ছে যে এই যে আমরা যদি দেখি ইন্ডাস্ট্রিয়াল অ্যাজেক্টিভ, পলিসি হচ্ছে দ্য নাউন, অ্যাজেক্টিভ প্লাস নাউন, টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিস, টেকনোলজি থেকে টেকনোলজিক্যাল, অ্যাজেক্টিভ প্লাস নাউন। এই যে ক্লাইমেট রিলেটেড রেগুলেশনস, এটাও কিন্তু অ্যাজেক্টিভ, দুটো ওয়ার্ড মিলে অ্যাজেক্টিভের কাজ করলে সেটা একটা কম্পাউন্ড অ্যাজেক্টিভ, তাহলে অ্যাজেক্টিভ প্লাস নাউন। ডিজিটাল, এটাও কিন্তু অ্যাজেক্টিভ প্লাস ট্রান্সফর্ম থেকে ট্রান্সফরমেশন, ভার্ব থেকে নাউন, এটাও হচ্ছে দ্য নাউন। সাপ্লাই চেইন রিলিজিয়ান্স, সাপ্লাই এখানে অ্যাজেক্টিভের কাজ করেছে, এটাও হচ্ছে দ্য নাউন। তাহলে প্রত্যেকটার শুরুতে অ্যাজেক্টিভ, তারপর নাউন। এরকম যখন সচরাচর অ্যাজেক্টিভ প্লাস নাউন হয় কোনো ফ্রেজ যখন গঠন করে, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের সর্বদা শেষের ওয়ার্ডটা নাউন হবে, এর আগে অ্যাজেক্টিভ থাকতে পারে, কারণ অ্যাজেক্টিভ নাউনকে মডিফাই করে। তাহলে এটাও নাউন ফ্রেজ। টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিস, এটাও নাউন ফ্রেজ। ক্লাইমেট রিলেটেড রেগুলেশনস, এটাও নাউন ফ্রেজ। ডিজিটাল ট্রান্সফরমেশন, এটাও নাউন ফ্রেজ। এই যে একাধিক কিছুকে লিখলে কমা দিয়ে প্রত্যেকটা ফ্রেজে লিখি, পার্টস অফ স্পিচে লিখি সেম গ্রামেটিক্যাল স্ট্রাকচার, এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার হচ্ছে রাইটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেটার মাধ্যমে কমা দিয়ে বাক্যের সমান্তরাল একই গ্রামারের মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন ডাটাকে একসাথে করে ফেলা যায়, অর্থাৎ অনেকগুলো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে মানে ইন্টাগ্রেট করা যায়।